Dear students and respected viewers, Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management, Program BBA Honours 4th Year, Course Code 242603, Name of Course Financial Management in English. This is lecture 6 and this lecture is on the chapter Theory of Capital Structure and this is lecture 2 on capital structure. Today I am with you Mohammad Shipon Mia, Associate Professor, Department of Management, Kumilla Victoria Government College. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চ্যাপ্টার 3 থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা আলোচনা করব মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার অ্যাপ্রোচের ট্যাক্স, উইদাউট ট্যাক্স এবং উইথ ট্যাক্স সহ এই অ্যাপ্রোচটি আমরা ব্যাখ্যা করব। তারপরে দেখব আরবিট্রেজ প্রসেস কি, কিভাবে আরবিট্রেজ প্রসেস কাজ করে। তারপরে ক্যাপিটাল স্ট্রাকচারের উপর ট্যাক্সের কি প্রভাব, কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স কিভাবে প্রভাবিত করবে। তারপরে দেখব মেরটন মিলার ইকুইলিব্রিয়াম অ্যাপ্রোচ, কিভাবে এটি ইকুইলিব্রিয়াম অর্জন করে। তারপর প্যাকিং অর্ডার থিওরি, ট্রেড অফ মডেল এবং সর্বশেষ ইফেক্টস অফ ব্যাংক্রাপসি কস্ট। এই ব্যাংক্রাপসি কস্ট কিভাবে প্যাকিং অর্ডার বা ট্রেড অফ মডেলে বিবেচনা করা হয়, এই বিষয়গুলো আমরা আজকের লেকচারে দেখব। এই লেকচারটি মনোযোগ দিয়ে শ্রবণ করলে তুমি এই বিষয়গুলি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা লাভ করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। তো শুরুতেই আসো আমরা আলোচনা করি শুরুতেই মডিগ্লিয়ানি এন্ড মিলার পজিশন। তোমরা জানো যে this approach was devised by Modigliani and Miller during 1950s, অর্থাৎ 1950 সালে মডিগ্লিয়ানি এন্ড মিলার এই প্রপোজিশনটি বা এই মডেলটি আবিষ্কার করেন। এই মডেলে মডিগ্লিয়ানি এন্ড মিলার অ্যাডভোকেট ক্যাপিটাল স্ট্রাকচারের ইরিলেভেন্সি থিওরি, অর্থাৎ মডিগ্লিয়ানি এন্ড মিলার এক্সপ্লেইন করেন যে ক্যাপিটাল স্ট্রাকচার হলো ইরিলেভেন্স। কিসের সাথে ইরিলেভেন্স? যে ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে ফার্মের মূল্যের কোনো সম্পর্ক নেই, ফার্মের মূল্য বা শেয়ার মূল্যের কোনো সম্পর্ক নেই। Which suggests that the valuation of a firm is irrelevant to the capital structure of a company. Whether a firm is highly leveraged or has a lower debt component in the financing mix has no bearing on the value of a firm. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটি ফার্মের মূল্যের সাথে তার ক্যাপিটাল স্ট্রাকচারের কোনো সম্পর্ক নেই। তা মডিগ্লিয়ানি এন্ড মিলার তার এই থিওরিটি বা তার এই মডেলটি প্রমাণ করার জন্য কিছু অ্যাজাম্পশন ধরেন। এই অ্যাজাম্পশনগুলো হলো, যেমন এখানে ট্যাক্স রেট 0%, অর্থাৎ এখানে কোনো ট্যাক্সের উপস্থিতি নেই। ট্রানজ্যাকশন কস্ট 0, অর্থাৎ এখানে যে লেনদেন ঘটবে ক্যাপিটাল মার্কেটে যে ট্রানজ্যাকশন হবে সেই ট্রানজ্যাকশনের কোনো ট্রানজ্যাকশন কস্ট নেই। সেম ইনফরমেশন অ্যাক্সেস টু ইনভেস্টর অ্যান্ড কর্পোরেশনস, অর্থাৎ এখানে ইনফরমেশন সবার নিকট ট্রান্সপারেন্ট, অর্থাৎ ইনফরমেশনের জন্য কোনো কস্ট নেই। ফ্লোটেশন কস্ট 0, সিডিটি রেট 0, অর্থাৎ কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স রেটও এখানে 0। তো এই অ্যাজাম্পশনগুলোর পাশাপাশি মডিগ্লিয়ানি এন্ড মিলার দুটি প্রপোজিশন ব্যবহার করেন উইদাউট ট্যাক্স। আমরা এখন প্রপোজিশন উইদাউট ট্যাক্স এর ক্ষেত্রে তার দুটি প্রপোজিশন আছে। প্রথম প্রপোজিশন হলো দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ডেট হোল্ডার্স অ্যান্ড ইকুইটি শেয়ার হোল্ডার্স হ্যাভ সেম প্রায়োরিটি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উইদাউট ট্যাক্স এই ধারণার উপর ভিত্তি করে মিলার প্রথম প্রপোজিশন দিয়েছেন যে এই ক্যাপিটাল স্ট্রাকচারটি ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ একটি ফার্মের মূল্যকে প্রভাবিত করে না। এবং ডেট হোল্ডার্স এবং ইকুইটি হোল্ডার্স হ্যাভ সেম প্রায়োরিটি, অর্থাৎ এখানে ইকুইটি হোল্ডাররা বেশি প্রায়োরিটি পাবেন, ডেট হোল্ডাররা কম প্রায়োরিটি পাবেন, এরকম না, সবারই সমান প্রায়োরিটি পাবে। আর প্রপোজিশনটি হলো ফাইন্যান্সিয়াল লিভারেজ ইজ ইন ডাইরেক্ট প্রপোর্শন টু কস্ট অফ ইকুইটি, উইথ রাইজিং ডেট দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স পারসিভ এ হায়ার রিস্ক। দ্বিতীয় প্রপোজিশনটাতে যেটা বেশি উল্লেখযোগ্য সেটা হলো যে ডেটের ব্যবহার বাড়ার সাথে সাথে ইকুইটি হোল্ডাররা বেশি রিস্ক অনুভব করে এবং বেশি রিস্ক অনুভব করার কারণে তারা বেশি রিটার্নও আশা করে। এই হলো উইদাউট ট্যাক্সের ক্ষেত্রে এমএম এর প্রপোজিশন। আর উইথ ট্যাক্সের, তো উইদাউট ট্যাক্সের পরে আবার এমএম মডেলটি উইথ ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বিবেচনা করে আবার প্রণয়ন করা হয়েছে এই মডেলটি,
তখন আবার প্রপোজিশন দেওয়া হয়েছে, যেমন প্রপোজিশন হলো ইট অ্যাজিউমস এক্সিস্টেন্স অফ ট্যাক্সেস দেয়ারফর ট্যাক্স বেনিফিটস ডিউ টু ইন্টারেস্ট পেমেন্টস আর রিকগনাইজড। অর্থাৎ এখানে বলা হচ্ছে ট্যাক্স, যেহেতু ট্যাক্স বিবেচনা করা হয়েছে, ট্যাক্স বিবেচনা করার কারণে যারা ঋণ মূলধন ব্যবহার করেন তারা ট্যাক্স বেনিফিট বুক করে থাকেন। আর ট্যাক্স বেনিফিট বুক করার কারণে তারা কস্ট অফ ডেটের ক্ষেত্রে তারা ইন্টারেস্ট ট্যাক্স শিল্ডও এনজয় করে। Therefore, changes in debt components can affect value of farm. অর্থাৎ উইথ টেক্সটে বলা হচ্ছে যে ডেটের পরিবর্তনের সাথে সাথে ফার্মের ভ্যালু পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ উইদাউট টেক্সে বলা হচ্ছে যে ফার্মের ভ্যালু পরিবর্তন হয় না ক্যাপিটাল স্ট্রাকচারের মাধ্যমে, কিন্তু উইথ টেক্সের ক্ষেত্রে আবার এটা উইথড্র করা হয়েছে এবং তখন বলা হয়েছে যে যেহেতু এখানে ট্যাক্স আছে এবং ট্যাক্সের কারণে ডিবেঞ্চারের উপর কোম্পানি বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে, সেই কারণে কোম্পানির ভ্যালুর উপর প্রভাব সৃষ্টি হয়। তাহলে আসো আমরা এখন বিষয়গুলো একটু এক্সপ্লেন করি। তাহলে প্রথমে আসো মিলার এন্ড মডিগ্লিয়ান এন্ড মিলার অ্যাপ্রোচ টু প্রপোজিশন উইদাউট ট্যাক্স। প্রথমে আমরা উইদাউট ট্যাক্স বিষয়টি নিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো উইদাউট ট্যাক্সের ক্ষেত্রে প্রপোজিশন কি অলরেডি আমরা মেনশন করেছি, এবং এই প্রপোজিশনগুলো ব্যবহার করে কিভাবে ফার্মের ভ্যালুকে প্রভাবিত করে না সেটা আমরা ম্যাথমেটিক্যালি এখানে প্রুফ করার চেষ্টা করব। এবং এগুলো প্রুফ করার জন্য এই ফর্মুলাগুলো তোমরা ব্যবহার করতে পারো। যেমন ভ্যালু ব্যবহার করার ক্ষেত্রে ভি প্লাস এস, ভি মানে হলো ডেট আর এস মানে হলো ইকুইটি, আর ভি ইজ ইকুয়াল টু ইবিআইটি ডিভাইডেড বাই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অথবা নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অথবা এটাও ব্যবহার করতে পারো এখানে ওয়েটেজ অফ ডেট ইন্টু কস্ট অফ ডেট, ওয়েটেজ অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি, এখানে এটাও ব্যবহার করা যায়। আবার এখানেও দেখো উইদাউট ট্যাক্সের এই ফর্মুলাগুলিও তোমরা বিভিন্ন সময় তোমাদের কাজে লাগবে, এই জন্য এগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে আসো আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করি। তো প্রথমেই দেখো ফাইন্যান্সিয়াল লিভারেজ। এখানে লিভারেজের বিভিন্ন মাত্রার ব্যবহার এখানে দেখানো হয়েছে। ডিগ্রি অফ লিভারেজ, যেমন এখানে 0%, অর্থাৎ এখানে ঋণ মূলধন ব্যবহার করে না, এখানে ঋণ মূলধন ব্যবহার করে কত 20%, এখানে ঋণ মূলধন ব্যবহার করে 40%, এখানে ঋণ মূলধন ব্যবহার করে 60%, এখানে ঋণ মূলধন ব্যবহার করে 80%, এখানে ঋণ মূলধন ব্যবহার করে 100%। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, তাহলে এখানে আমরা ফাইন্যান্সিয়াল লিভারেজের বিভিন্ন প্রপোর্শনগুলি আমরা এখানে দেখলাম। তারপরে এখানে আসে কস্ট অফ ইকুইটি, এটা হলো ইকুইটি কলাম। তাহলে এই প্রতিষ্ঠান দেখো এখানে তার টোটাল ইকুইটি, সে যখন 0% ঋণ ব্যবহার করে তখন তার ইকুইটি হলো 5 লাখ, আর এখানে ঋণ হলো 0। সে যখন 20% ঋণ ব্যবহার করে তখন 5 লাখ টাকার 20% হলো 1 লাখ, 1 লাখ হলো ঋণ আর 4 লাখ হলো ইকুইটি। ঠিক একইভাবে সে যখন 40% ঋণ ব্যবহার করে তখন 5 লাখের 40% হলো 2 লাখ, 2 লাখ হলো ঋণ আর 3 লাখ হলো তার ইকুইটি মূলধন। একইভাবে 60% এর ক্ষেত্রে তার 5 লাখের 60% হলো 3 লাখ, 3 লাখ না 30 লাখ, 30 লাখ হলো তার ডেট আর 20 লাখ হলো তার ইকুইটি। ঠিক একইভাবে সে যখন 80% ব্যবহার করে তখন 50 লাখের 80% হলো 40 লাখ, তো 40 লাখ হলো তার ঋণ আর 10 লাখ হলো তার ইকুইটি। একইভাবে সে যখন পুরোটাই ঋণ ব্যবহার করে তখন তার 50 লাখই হলো ঋণ আর 0% হলো তার ইকুইটি। তাহলে এখন টোটাল 50 লাখের মধ্যে বিভিন্ন প্রপোর্শন দেখানো হলো ইকুইটি এবং ডেটের। তারপর দেখো কস্ট অফ ডেট, এখানে কস্ট অফ ডেট কিন্তু সমান 12%, কস্ট অফ ডেটের কোনো পরিবর্তন হয়নি। তারপর ইবিআইটি দেখো, ইবিআইটিও সমান কত 12 লাখ, ইবিআইটির কোনো পরিবর্তন হয়নি। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অর্থাৎ ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এখানে ইবিটি হিসাব করা হয়েছে। তাহলে ইবিটি কিভাবে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ, ইন্টারেস্ট যেমন এখানে ইন্টারেস্ট কত 0%, এখানে তার ঋণের ব্যবহার হলো 0, তো 0 ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট হারে 12% হারে, তো 0, তাহলে পুরাটাই তার কি ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স। তারপরে এখানে 1 লাখ টাকা ঋণ ব্যবহার করছে 12%, 1 লাখ টাকার 12% কত 1 লাখ, 1 লাখ টাকার 10 লাখ টাকার 12% কত 1 লাখ, 10 লাখ টাকার 12% 1,20,000। তাহলে 1,20,000 যদি 12 লাখ টাকা থেকে বাদ দেওয়া হয় তাহলে 10,80,000 হলো তার ইবিটি। একইভাবে 20 লাখ টাকার 12% যদি 12 লাখ থেকে বাদ দেওয়া হয় তাহলে আসে 9,60,000। একইভাবে 30 লাখ টাকার 12% সুদ যদি
12 লাখ টাকা থেকে $12 লাখ থেকে বাদ দেওয়া হয়, তাহলে $8,40,000। অর্থাৎ এইভাবে ইবিআইটি থেকে তার এই যে ঋণ ব্যবহার করছে, ঋণের সুদ যদি বাদ দেওয়া হয়, তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট হলো এই ফিগারগুলো। আচ্ছা, কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কি পরিবর্তন হবে, আর ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা পরিবর্তন হবে না। এটা কত? 24%। সবার ক্ষেত্রে এটা কত? 24% কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আর কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি কিভাবে বের করব? কস্ট অফ ইকুইটি বের করার ফর্মুলা আমরা জানি। এই যে দেখো কস্ট অফ ইকুইটি, এখানে দেখো ইকুইটি 24%, এখানে ইকুইটি 27%, এখানে ইকুইটি 32%। এগুলি কিভাবে বের করেছে দেখো। তো এই যে দেখো এখানে উইদাউট ট্যাক্সে প্রপোজিশন 2 এ কস্ট অফ ইকুইটি কিভাবে বের করতে হয়। কস্ট অফ ইকুইটি ইজ ইকুয়াল টু কেও, কেও মানে হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, কেও প্লাস কেও মাইনাস কেডি ইনটু ডি ডিভাইডেড বাই ই। তো এখানে আমরা এই মানগুলো জানি। এই যে কেও হলো এগুলো ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, আর এখানে ই হলো এই কলামে ই মানগুলো হলো ই, আর ডি হলো এই কলামের মানগুলো, তো ডি বাই ই। তাহলে এখানে আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি, এই ফর্মুলাটা ব্যবহার করলে কোম্পানি যখন 0% লিভারেজ ব্যবহার করে বা ঋণ ব্যবহার করে, তখন তার কস্ট অফ ইকুইটি হলো 24%। অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ইকুইটি দুইটা সমান। আর সে যখন 20% ঋণ ব্যবহার করে, তখন দেখো তার ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিন্তু সবগুলিরই 24%, কিন্তু কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে কত? 27%। সে যখন 40% ঋণ ব্যবহার করে, তখন তার কস্ট অফ ইকুইটি 32%। সে যখন 60% ঋণ ব্যবহার করে, তখন তার কস্ট অফ ইকুইটি 42%। সে যখন 80% ঋণ ব্যবহার করে, কস্ট অফ ইকুইটি 72%। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে ফার্ম ঋণ মূলধন ব্যবহার করার সাথে সাথে, ফার্মের ঋণ মূলধন ব্যবহার করার সাথে সাথে তার কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে, কিন্তু ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ডেট কিন্তু ফিক্সড। এই যে দেখো প্রপোজিশন অনুযায়ী, প্রপোজিশন অনুযায়ী দেখো, the financial leverage is in different direction to cost of equity capital। অর্থাৎ এখানে ফাইন্যান্সিয়াল লিভারেজের বিভিন্ন প্রপোর্শনের কারণে কস্ট অফ ক্যাপিটালটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিসের জন্য পরিবর্তন হচ্ছে? দেখো, উইথ রাইজ ইন ডেট দ্য ইকুইটি শেয়ার হোল্ডার পারসিভ আ হায়ার রিস্ক। যেহেতু ঋণ ব্যবহার করার সাথে সাথে ইকুইটি শেয়ার হোল্ডাররা বেশি পরিমাণ রিস্ক অনুভব করছেন, সেই জন্য তাদের কস্ট অফ ইকুইটিও বেড়ে যাচ্ছে। অর্থাৎ তারা রিস্কের জন্য বেশি হারে রিটার্ন প্রত্যাশা করছে। আচ্ছা, তারপর ওভারঅল ভ্যালু, ভ্যালুয়েশন অফ দ্য ফান্ড। তাহলে ওভারঅল ভ্যালু কিভাবে বের করব? ওভারঅল ভ্যালু বের করার জন্য ফর্মুলা হলো এই যে ইবিআইটি ডিভাইডেড বাই কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো ইবিআইটি কত? ইবিআইটি এই যে 12 লাখ, আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে এখানে 24%। তো 24% দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই, তাহলে আমরা ভ্যালু পেয়ে যাই 50 লাখ। অর্থাৎ দেখো এখানে ওভারঅল ফার্মের ভ্যালুর কিন্তু কোনো পরিবর্তন নেই। এখানে সে ঋণের ব্যবহার বা ঋণের পরিমাণ যতই পরিবর্তন করুক না কেন, কিন্তু ওভারঅল ভ্যালু কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ফার্মের টোটাল ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না, টোটাল কস্টেরও ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালেরও কোনো পরিবর্তন হচ্ছে না, ঋণ মূলধনের ব্যয়েরও কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে শুধুমাত্র কস্ট অফ ইকুইটি। কেন পরিবর্তন হচ্ছে? যেহেতু বেশি ঋণ মূলধন ব্যবহার করছে, শেয়ার হোল্ডাররা বেশি হারে ঝুঁকি অনুভব করছেন, আর সেই কারণে তাদের পারসিভ রিকোয়ার্ড রিটার্নের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এমএম মডেলের উইদাউট ট্যাক্সে যে প্রপোজিশনগুলো আছে, এই প্রপোজিশন অনুযায়ী আমরা ম্যাথমেটিক্যালি এটা আশা করি প্রমাণ করতে সক্ষম হয়েছি। তোমরা নিশ্চয়ই এই প্রপোজিশনগুলির মাধ্যমে এই যে আমরা ম্যাথমেটিক্যালি যে এখানে এক্সপ্লেন করলাম, এই বিষয়গুলি বুঝতে পেরেছি। আর এখানে আমরা কস্ট অফ ইকুইটি বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করেছি। এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি, এই ফর্মুলাটা। আর ওভারঅল কস্টের ফার্মের ভ্যালুর জন্য আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব উইদাউট ট্যাক্স এর আরেকটা উদাহরণ। দেখো এখানে প্রবলেমটা অ্যানালাইসিস করি আমরা। প্রথম দেখো, দেয়ার আর টু কোম্পানিজ ইউ এন্ড এল। ইউ মানে আনলিভার্ড ফার্ম, আর এল মানে হলো লিভার্ড ফার্ম। ইউ ডিনোটস আনলিভার্ড কোম্পানি অ্যান্ড এল ডিনোটস লিভার্ড কোম্পানি। এখানে লিভার্ড আর আনলিভার্ড মানে হলো যে আনলিভার্ড মানে ঋণ ব্যবহার করে না, আর লিভার্ড মানে হলো ঋণ ব্যবহার করে। তাহলে যে কোম্পানিগুলো ঋণ ব্যবহার করে তার হলো লিভার্ড ফার্ম, আর যেগুলো ঋণ ব্যবহার করে না তার হলো আনলিভার্ড ফার্ম বা আনলিভার্ড কোম্পানি। আচ্ছা, দ্য কোম্পানি এল হ্যাজ 20 লাখ টাকা ডেট। অর্থাৎ এল কোম্পানির 20 লাখ টাকা ডেট।
at 5% annual rate of interest. Assume that MM all assumes are met. মানে MM মডেলের যে অ্যাজাম্পশন গুলো আছে এই অ্যাজাম্পশন গুলো অর্থাৎ অ্যাজাম্পশন গুলো পূরণ করা হয়েছে। এবং আর কি কি আছে বলা হচ্ছে দেয়ার ইজ নো কর্পোরেট ট্যাক্স এন্ড পার্সোনাল ট্যাক্স, যেখানে কর্পোরেট ট্যাক্সও নেই পার্সোনাল ট্যাক্সও নেই। দ্য ইবিআইটি ইজ টাকা 4 লাখ, ইবিআইটি দেয়া আছে 4 লাখ। দ্য কস্ট অফ ইকুইটি অফ কোম্পানি ইউ ইজ 10%, অর্থাৎ আনলিভার্ড কোম্পানিটার কস্ট অফ ইকুইটি হলো 10%। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের দেয়া আছে ইউ এবং এল ফার্মের। আমাদের কি করতে হবে, আমাদেরকে জিজ্ঞেস করছে যে দ্য ভ্যালু অফ ইউ ফার্ম, the value of L firm, the cost of equity of unlevered firm, the market value of share of L firm, the cost of equity of L, weighted average or overall cost of U firm, and weighted average cost of L firm. অর্থাৎ এখানে ইউ ফার্মের কিছু ক্যালকুলেশন আছে, আবার এল ফার্মেরও কিছু ক্যালকুলেশন আছে। এখন আমরা এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে এগুলো ক্যালকুলেট করার চেষ্টা করব। দেখো একটু, তাহলে আমরা শুরুতেই আসি। দেখো এখানে প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে দ্য ভ্যালু অফ ইউ ফার্ম। ইউ ফার্ম মানে আনলিভার্ড ফার্ম। তো আনলিভার্ড ফার্মের অবস্থাটা কি, কিভাবে আমরা ভ্যালুটা বের করব? আনলিভার্ড ফার্মের ভ্যালুটা ব্যবহার করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। তোমরা জানো যে উইদাউট ট্যাক্সের ক্ষেত্রে আনলিভার্ড ফার্মের ভ্যালু এবং লিভার্ড ফার্মের ভ্যালু সমান। যেহেতু ফার্মের ঋণ মূলধন ব্যবহার ফার্মের ভ্যালুকে প্রভাবিত করে না। এর আগের উদাহরণটাতে আমরা দেখেছি যে কোম্পানি ঋণ ব্যবহার করুক আর না করুক ফার্মের মূল্যকে প্রভাবিত করে না। তাহলে লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্ম দুটার মূল্যই সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম সমান সমান আমরা কি করব, ইবিআইটি কে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ভাগ দেব। এখানে আমাদের ইবিআইটি কত, ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, ইবিআইটি কত 4 লাখ। আর ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত বা ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত, ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আনলিভার্ড ফার্মেরটা দেখো বলা হচ্ছে যে আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি হলো 10%। যেহেতু আনলিভার্ড ফার্ম ঋণ ব্যবহার করে না, এটাই তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, তাহলে 10%। তাহলে ইবিআইটি কে আমরা 10% দিয়ে ভাগ দিই, ইবিআইটি 4 লাখ, এটাকে আমরা 10% দিয়ে ভাগ দিলাম কত, 40 লাখ। অর্থাৎ আনলিভার্ড ফার্মের ভ্যালু হলো 40 লাখ। যেহেতু আনলিভার্ড ফার্মের ভ্যালু 40 লাখ, লিভার্ড ফার্মের ভ্যালু 40 লাখ, কারণ উইদাউট ট্যাক্সের ক্ষেত্রে আনলিভার্ড ফার্ম এবং লিভার্ড ফার্মের ভ্যালু সমান। তাহলে আমরা দুইটা প্রথম রিকোয়ারমেন্টসটা বের করলাম, দ্বিতীয় রিকোয়ারমেন্টসটা বের করলাম। এবার থার্ড রিকোয়ারমেন্টস দ্য কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম, আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। তো আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি এখানে দেয়া আছে 10%, এই যে 10%। যদি দেয়া না থাকতো তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারতাম। এই যে দেখো কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম সমান সমান ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ আনলিভার্ড ফার্ম প্লাস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মাইনাস কস্ট অফ ডেট ইনটু B/S। এই ফর্মুলাটা ব্যবহার করেও আমরা বের করতে পারি 10%। এখানে অবশ্য 10% দেয়াই আছে। আচ্ছা, তারপরে আসো 4 নাম্বার দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম। এল ফার্মের শেয়ারের ভ্যালু কত? তো আমরা জানি যে এল ফার্মের ভ্যালু আমরা ইতিপূর্বে বের করেছি। এল ফার্মের ভ্যালু কত, 40 লাখ। তো এল ফার্মের 40 লাখ যদি ভ্যালু হয়, সে ঋণ ব্যবহার করে কত লাখ, 20 লাখ। তো সে যদি ঋণ ব্যবহার করে 20 লাখ, তাহলে আর বাকি অবশিষ্ট যে অংশটা সেটাই তার শেয়ারের মূল্য। তাহলে আমরা এটা এইভাবে বের করতে পারি যে দেখো এখানে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ আনলিভার্ড ফার্ম সমান সমান ভ্যালু অফ লিভার্ড ফার্ম মাইনাস বি, বি মানে হলো ঋণ মূলধন। তাহলে 40 লাখ মাইনাস 20 লাখ সমান সমান 20 লাখ। তাহলে লিভার্ড ফার্মের শেয়ারের মূল্য হলো 20 লাখ। তাহলে এটা আমরা বের করলাম। আসো দ্য কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম, লিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। তো কস্ট অফ ইকুইটির ফর্মুলাটা আমরা জানি, এই যে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম প্লাস কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম মাইনাস কস্ট অফ ডেট ইনটু B/S। the cost of equity of unlevered firm আমরা জানি কত, 10%। তাহলে কস্ট অফ ডেটও আমরা জানি কত, 5%। তারপরে বিও আমরা জানি, বি কত, 20 লাখ। আর এসও আমরা জানি, এসও কত, 20 লাখ। তাহলে আমরা ফর্মুলাটার যদি মানগুলি বসাই, তাহলে আমরা কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম পাই 15.15, মানে 15%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আসো এফ, ওভারঅল কস্ট, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল অর কেউ মানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটার আরেকটা নাম হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইউ ফার্ম। তো ইউ ফার্ম যেহেতু ঋণ ব্যবহার করে না, ইউ ফার্মের যে কস্ট অফ ইকুইটি সেটাই তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এই ফর্মুলাটা দিয়েও তোমরা বের করতে পারো। ইবিআইটি ইজ ডিভাইডেড বাই ভি। ইবিআইটি হলো 4 লাখ, বি হলো 40 লাখ, 10%, বা এখানে 10% দেয়াই আছে। আচ্ছা, তারপরে আসো ওয়েটেড এভারেজ কস্ট অফ এল ফার্ম, অর্থাৎ এল ফার্মের
ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করো। এল ফার্মের ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা হলো কস্ট অফ ডেট, এটা হলো ওয়েটেজ অফ ডেট, এটা হলো কস্ট অফ ইকুইটি, এটা হলো ওয়েটেজ অফ ইকুইটি। তো কস্ট অফ ডেট দেয়া আছে কত 5%, আর ওয়েটেজ অফ ডেট কিভাবে বের করব, ডেট ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। তো ডেট হলো 20 লাখ, টোটাল ভ্যালু হলো 40 লাখ, এটা হলো ওয়েটেজ অফ ডেট। আর এখানে কস্ট অফ ইকুইটি হলো কত, কস্ট অফ ইকুইটি লিবার্ট ফার্মের কস্ট অফ ইকুইটি আমরা অলরেডি বের করেছি কত 15%। হ্যাঁ, আর এস কত, এস হলো 20 লাখ আর টোটাল ভ্যালু হলো 40 লাখ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পাই আমরা কত 10%। অর্থাৎ লিবার্ট ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হলো 10%। তাহলে এই যে ক্যালকুলেশনগুলি আমরা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এল ফার্মের ক্ষেত্রে দেখো, লিবার্ট ফার্ম এবং আনলিবার্ট ফার্মের ক্ষেত্রে দেখো শুধুমাত্র দেখো এখানে ভ্যালু কিন্তু দুইটারই সমান, কত 40 লাখ, এটারও ভ্যালু 40 লাখ, এটার ভ্যালু 40 লাখ। এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেখো, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল লিবার্ট ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 10% এবং আনলিবার্ট ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও 10%। দেখো ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও কিন্তু পরিবর্তন হয় না। হ্যাঁ, শুধুমাত্র পরিবর্তন হয়েছে কি কস্ট অফ ইকুইটি। লিবার্ট ফার্মের কস্ট অফ ইকুইটি হলো 15% আর আনলিবার্ট ফার্মের কস্ট অফ ইকুইটি হলো 10%। তাহলে উইদাউট ট্যাক্স এমএম মডেলের যে প্রুফ সেটা আমরা এখানে দেখলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব উইথ ট্যাক্স প্রপোজিশন উইথ ট্যাক্সেস। তো উইথ ট্যাক্সের ক্ষেত্রে প্রপোজিশনগুলি আমরা অলরেডি মেনশন করেছি, তারপর আমরা আবার একটু রিমাইন্ড করছি। It assumes existence of taxes, therefore tax benefits due to interest payments are recognized. বলতেছে ইন্টারেস্ট পেমেন্টের উপর ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, তো এই ট্যাক্স বেনিফিটটা আমরা এখানে পাবো। এর আগে যেহেতু ট্যাক্স ছিল না, ট্যাক্স বেনিফিটেরও প্রশ্ন ছিল না, অর্থাৎ ইন্টারেস্টের উপর ট্যাক্স বেনিফিট পাওয়া যায়নি। সো কস্ট অফ ডেট রিডিউসেস বাই ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড। বলা হচ্ছে যে ইন্টারেস্ট যেহেতু পরিশোধ করতে হচ্ছে কোম্পানিকে, তাই কোম্পানির ট্যাক্স প্রদানের কারণে তার ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। অর্থাৎ ইন্টারেস্ট রেট কমে যাওয়াতে কোম্পানি ট্যাক্স শিল্ড যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে। Therefore changes in debt component can affect value of fund. বলা হচ্ছে এখন যেহেতু ট্যাক্স আছে এবং এখন ডেট ব্যবহার করার কারণে ফার্মের ভ্যালু পরিবর্তিত হবে। অর্থাৎ এর উইদাউট ট্যাক্সে কিন্তু বলা হচ্ছে যে ফার্মের ভ্যালু পরিবর্তন হয় না, কিন্তু এখানে বলা হচ্ছে যে যেহেতু ট্যাক্স শিল্ড আছে এবং ট্যাক্স বেনিফিট পাওয়া যাচ্ছে সেই কারণে ফার্মের ভ্যালু পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে ফার্মের ভ্যালুটা ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে রিলেভেন্ট। আর এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। যেমন লিবার্ট ফার্মের ভ্যালু বের করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। প্রথম বের করব ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম, বিইউ মানে ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম, প্লাস টিসি মানে হলো কর্পোরেট ট্যাক্স রেট, ইনটু ডি মানে হলো ডেট। তাহলে কর্পোরেট ট্যাক্স রেট ইনটু ডেট, অর্থাৎ ডেটকে আমরা কর্পোরেট ট্যাক্স রেট দ্বারা গুণ করে যে ফলাফলটা আসবে সেটা হলো আমাদের ট্যাক্স শিল্ড। এটা আমরা কার সাথে যোগ করব, ভ্যালু অফ আনলিবার্ট ফার্মের সাথে যোগ করব। যোগ করলে আমরা কি পেয়ে যাব, ভ্যালু অফ লিবার্ট ফার্ম পেয়ে যাব। আর ভ্যালু অফ লিবার্ট ফার্ম বের করার আগে আমাদেরকে ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম বের করতে হবে। এই যে দেখো বিইউ, আর বিইউটা কিভাবে বের করবে, বিইউটা বের করার জন্য এই ফর্মুলাটা EBIT into 1 minus corporate tax, EBIT into 1 minus corporate tax divided by overall cost of capital। এই ফর্মুলাটা দিয়ে আমরা আনলিবার্ট ফার্মের ভ্যালু বের করব। তারপরে দেখো গেইন, ঋণ ব্যবহার কারণে কি গেইন হয়, এই গেইনটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। লিবার্ট ফার্মের ভ্যালু এবং আনলিবার্ট ফার্মের ভ্যালু, এই দুইটা ফার্মের ভ্যালুর পার্থক্যটাই হলো আমাদের গেইন। লিবার্ট ফার্মের ভ্যালু বেশি হবে, আনলিবার্ট ফার্মের ভ্যালু সাধারণত কম হয়ে থাকে। এই দুইটার পার্থক্যটাই হলো গেইন, অর্থাৎ লিভারেজ ব্যবহার কারণে যে গেইনটা হয় সেটাই হলো আমাদের এখানে গেইন। তারপর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য তুমি এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারো, এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারো। এই ফর্মুলাটা ব্যবহার করে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবে, আর নিচের ফর্মুলাটা ব্যবহার করে কস্ট অফ ইকুইটি বের করতে হবে। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য বি বাই ভি অর্থাৎ ওয়েটেজ অফ ডেট ইনটু কস্ট অফ ডেট, তারপর 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স রেট প্লাস এটা হলো ওয়েটেজ অফ ইকুইটি কস্ট অফ ইকুইটি। তাহলে এই যে কর্পোরেট ট্যাক্স রেটটা কার সাথে কাজ করছে, কস্ট অফ ডেটের সাথে। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবে প্লাস কস্ট অফ ইকুইটিও এখানে এই ফর্মুলাটা দিয়ে বের করবে। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছি। তাহলে এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব যখন শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স থাকবে, অন্য কোনো ট্যাক্স না, শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স থাকলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব।
আর কর্পোরেট ট্যাক্সের সাথে যদি অন্যান্য ট্যাক্স থাকে, যেমন পার্সোনাল ট্যাক্স, ডিভিডেন্ড ট্যাক্স, যদি এগুলো থাকে তাহলে আমরা এই নিচের ফর্মুলাটি ব্যবহার করব, এই ফর্মুলাগুলো। দেখো এখানে তখন ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, দেখো এখানে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখো ভ্যালু অফ লিভার্ড ফার্মের ক্ষেত্রে আমরা শুধু কর্পোরেট ট্যাক্সকে বাদ দিয়েছি, এখানে শুধু কর্পোরেট ট্যাক্সকে বাদ দিলে হবে না, এখানে বাদ দিতে হবে, দেখো এখানে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স রেট ইন্টু 1 মাইনাস টিএস। টিএস মানে হলো পার্সোনাল ট্যাক্স, টিএস হলো পার্সোনাল ট্যাক্স, এখানে পার্সোনাল ট্যাক্সকে বিবেচনা করা হয়েছে। কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম। আর লিভার্ড ফার্মের ক্ষেত্রে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, এই আনলিভার্ড ফার্মের ভ্যালুটার সাথে যোগ করবো আমরা এই অংশটা, 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ইজ ডিভাইডেড বাই 1 মাইনাস টিডি। টিডি মানে হলো পার্সোনাল ট্যাক্স রেট অন ইনকাম ট্যাক্স, ইনকাম ফ্রম ডিবেঞ্চার, ডিবেঞ্চার থেকে যে আয়টা হয় সেটার ট্যাক্স হলো টিডি। আবারও বলছি, ইন্টারেস্ট ডিবেঞ্চার থেকে যে আয় হয় সেটার উপর যে ট্যাক্স সেটা হলো টিডি। আচ্ছা, তাহলে এই আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে এই অংশটা যোগ করতে হবে ইন্টু ডি, ডিটা ঠিক আছে। এই অংশটাকে বলা হয়, এই যে দ্বিতীয় অংশটা দেখতে পাচ্ছ, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস এই যে অংশটা, এই অংশটা হলো ট্যাক্স গেইন, মানে এই অংশটা হলো গেইন, এই অংশটাকে বলে গেইন, নিচে সিতে দেওয়া আছে গেইন। আচ্ছা, ভ্যালু অফ লিভার্ড ফার্ম, দেয়ার ইজ এ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট। যদি ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট থাকে তাহলে দেখো এই যে ভ্যালু অফ লিভার্ড ফার্মের সাথে তুমি যদি প্রথম গেইন যোগ করবা, গেইন যোগ করার সাথে আবার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসটা বিয়োগ করতে হবে, মাইনাস ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কিভাবে, ডেট ইনটু, ডেটের সাথে গুণ করতে হবে পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টের যে রেট দেওয়া থাকবে সেই রেটটা দিয়ে ডিবেঞ্চারটাকে গুণ করতে হবে, আর গুণ করে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকলে এটা বিয়োগ হবে, আর না থাকলে কিছুই হবে না। তাহলে দেখো যদি শুধু কর্পোরেট ট্যাক্স থাকে তাহলে আমরা এই ফর্মুলাগুলি ব্যবহার করব, আর যদি কর্পোরেট ট্যাক্সের পাশাপাশি যদি অন্যান্য ট্যাক্স থাকে, ডিভিডেন্ড ট্যাক্স বা পার্সোনাল ট্যাক্স অথবা ডিবেঞ্চার, ডিবেঞ্চার ইনকামের উপর ট্যাক্স থাকে, তাহলে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করব। আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছো। এখানে আমরা এমএম মডেলের আরেকটি অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখব। প্রথমে আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করি। There are two companies, company U and L. Companies U denotes unlevered firm and L denotes levered firm. The company L has টাকা 5 lakh debt at 5% annual rate of interest. অর্থাৎ এখানেও U ফার্ম আছে একটা, L ফার্ম আছে। U মানে আনলিভার্ড ফার্ম আর L হলো লিভার্ড ফার্ম। আর এই কোম্পানির L ফার্মের 5 লাখ টাকা ঋণ আছে 5% annual rate of interest। আর অ্যাজিউম করতে বলেছে, শর্ত হলো that all of the MM assumptions are met, অর্থাৎ MM মডেলের যে অ্যাজাম্পশনগুলো আছে সেই অ্যাজাম্পশনগুলো এখানে শর্তগুলি পূরণ করে। there are 40% corporate tax rate, the expected EBIT is টাকা 1 lakh, the cost of equity to company U is 10%, অর্থাৎ আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি হলো 10%। তাহলে এখানে শুধুমাত্র ট্যাক্স আছে কি, কর্পোরেট ট্যাক্স। তাহলে কর্পোরেট ট্যাক্স যেহেতু আছে, আমরা উইথ ট্যাক্সের প্রথমে যে আমরা সূত্রগুলো দেখেছিলাম পূর্ববর্তী স্লাইডের প্রথম দিকের সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথম দিকের সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কি বের করব, এখানে দ্য ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, ভ্যালু অফ লিভার্ড ফার্ম, কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম, মার্কেট ভ্যালু অফ লিভার্ড ফার্ম, কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম, ওয়েটেজ এভারেজ কস্ট অফ আনলিভার্ড ফার্ম, ওয়েটেজ এভারেজ কস্ট অফ লিভার্ড ফার্ম। অর্থাৎ আমাদের এখানে টোটাল রিকোয়ারমেন্টস আছে 7টা, এই 7টা রিকোয়ারমেন্টস আমরা বের করব। তাহলে দেখো এখানে রিকোয়ারমেন্টস গুলো প্রথমেই আসে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। এখানে দেখো আনলিভার্ড ফার্মের ভ্যালু এবং লিভার্ড ফার্মের ভ্যালু কিন্তু এখানে সমান না, এখানে দুইটা, আর যেহেতু ট্যাক্স যখন ছিল না তখন কিন্তু দুইটা ফার্মের ভ্যালু সমান ছিল, কিন্তু যেহেতু এখানে ট্যাক্স আছে দুইটা ফার্মের ভ্যালু সমান হবে না। আর সমান না হলে যদি ট্যাক্স থাকে আমরা প্রথম আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করব, তারপরে লিভার্ড ফার্মের ভ্যালু বের করব। তাহলে আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করার ফর্মুলাটা হলো EBIT into 1 minus tax rate divided by cost of equity of unlevered firm। তাহলে এখন EBIT দেয়া আছে, EBIT কত, 1 লাখ টাকা, আর ট্যাক্স রেটও দেওয়া আছে কত, 40%। তাহলে EBIT into 1 minus tax divided by cost of equity of unlevered firm। তাহলে আনলিভার্ড ফার্মের ভ্যালু কত, 6 লাখ টাকা। এখানে আমরা পেয়ে গেলাম আনলিভার্ড ফার্মের ভ্যালু 6 লাখ টাকা। তাহলে এখন লিভার্ড ফার্মের ভ্যালু বের করব 2 নাম্বার, দ্য ভ্যালু অফ লিভার্ড ফার্ম।
তো ভ্যালু অফ লিভার ফার্মের ভ্যালু বের করতে হলে আমাদের কি বের করতে হবে? সর্বপ্রথম আমরা লিখব ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্মের ভ্যালুর সাথে আমরা কি করব? এই যে ট্যাক্স ট্যাক্স ডিভিডেন্ড ট্যাক্স শিল্ড, এই ট্যাক্স শিল্ডটা আমরা যোগ করব। তাহলে এই অংশটা হলো আনলিভার্ড ফার্মের ভ্যালু। প্রথম অংশটা হলো আনলিভার্ড ফার্মের ভ্যালু, আর দ্বিতীয় অংশটা হলো ট্যাক্স ডিভিডেন্ড ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ডটা কি? ট্যাক্স রেট, এই যে এটা হলো কর্পোরেট ট্যাক্স রেট, আর ডি হলো ডিভিডেন্ড, ডি হলো ডিবেঞ্চার। টি হলো ট্যাক্স রেট আর ডি হলো ডিবেঞ্চার। তাহলে ট্যাক্স রেট কত আমাদের? ট্যাক্স রেট হলো এই যে 40%, আর ডিবেঞ্চার কত? এল ফার্ম ডিবেঞ্চার ব্যবহার করে 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা ইন্টু 40% ট্যাক্স রেট। আর এই অংশটা হলো আনলিভার্ড ফার্মের ভ্যালু, যেভাবে আমরা এখানে বের করেছি এই আনলিভার্ড ফার্মের ভ্যালুটাই ফর্মুলাটাই আমরা এখানে লিখেছি। আমরা ইচ্ছা করলে এই ফর্মুলাটা এখানে লিখতে পারবো, অথবা সরাসরি 6 লাখ টাকা, এই যে 6 লাখ টাকা আছে 6 লাখ টাকা আমরা সরাসরিও লিখতে পারি। তাহলে এখানে আমরা ফর্মুলাটা লিখলাম প্লাস টিডি। তাহলে আমরা লিখলাম টিডি কত? 5 লাখ টাকার 40% কত? 2 লাখ টাকা। তাহলে এই যে 6 লাখ টাকা আর 2 লাখ টাকা কত? 8 লাখ টাকা। তাহলে ভ্যালু অফ লিভার ফার্ম কত হলো? 8 লাখ টাকা। দেখছো তোমরা এখানে যে যেহেতু এখানে ট্যাক্স আছে, লিভার ফার্মের ভ্যালু বেড়ে গেছে কত? 8 লাখ টাকা, আর আনলিভার ফার্মের ভ্যালুটা 6 লাখ টাকাই রয়ে গেছে। তাহলে এবার আসে আমরা বের করবো দ্য কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। তা আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি কিভাবে আমরা বের করবো? আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি আমরা ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, এটাকে বি দিয়ে ভাগ দিব, অর্থাৎ ভ্যালু দিয়ে ভাগ দিব। তাহলে ইবিআইটি আমরা জানি কত? ইবিআইটি 1 লাখ টাকা, ট্যাক্স রেটও আমরা জানি 0.4, আর ওভারঅল ভ্যালু হলো 6 লাখ টাকা। তাহলে কত আসে? কস্ট অফ ইকুইটি হলো 10%। তাহলে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম হলো 10%। তাহলে আমরা এই কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম 10% আমরা দেখলাম। এবার আমরা দেখব মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম। এল ফার্মের মার্কেট ভ্যালু বা শেয়ারের মূল্য কত? তো দেখো এখানে এল ফার্মের মার্কেট ভ্যালু অফ শেয়ারের দাম দেখো। এল ফার্মের ভ্যালু জানি আমরা কত? 8 লাখ টাকা, আর সে ঋণ ব্যবহার করে কত? 5 লাখ টাকা। তাহলে সে যেহেতু 5 লাখ টাকা ঋণ ব্যবহার করে, আর টোটাল ভ্যালু যেহেতু 8 লাখ টাকা, তাহলে 8 লাখ টাকা থেকে 5 লাখ টাকা বাদ দিলে যে 3 লাখ টাকা থাকে, সেই 3 লাখ টাকা হলো তার শেয়ারের মূল্য। তাহলে এখানে এল ফার্মের শেয়ারের মূল্য হলো 3 লাখ টাকা। এবার এল ফার্মের কস্ট অফ ইকুইটি অফ এল ফার্ম বের করো। তাহলে কস্ট অফ ইকুইটি অফ এল ফার্মের সূত্র হলো এটা, কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম প্লাস কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম মাইনাস কস্ট অফ ডেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু বি বাই এস। বি মানে হলো ঋণ, আর এস মানে হলো ইকুইটি শেয়ার, অর্থাৎ ঋণ ইকুইটির অনুপাত। ঋণ ইকুইটির অনুপাত। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম পাই কত? 15%। দেখো এখানে কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম 15%, আর ওখানে আমরা কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্মের পাইছিলাম কত? মনে আছে? কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্মের ছিল আমাদের 10%। দেখো ওখানে কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্মের ছিল 10% আর লিভার্ড ফার্মের হলো 15%। যেহেতু লিভার্ড ফার্ম ঋণ ব্যবহার করে, তার রিস্ক বেড়ে গেছে, সেই জন্য শেয়ার হোল্ডাররা তার যেহেতু রিস্ক ব্যবহার করেছে, রিস্ক বেড়েছে, সেহেতু তাদের রিটার্নও রিকোয়ার্ড রিটার্নও বেড়ে গেছে 15%। 10% থেকে বেড়ে 15% হয়ে গেছে। এবার আসো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ ইউ ফার্ম, মানে আনলিভার্ড ফার্ম। তাহলে আনলিভার্ড ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত? দেখো এখানে আনলিভার্ড ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা দেখো এখানে কস্ট অফ ডেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু বি বাই বি, এটা মানে ওয়েটেজ, ওয়েটেজ অফ ডেট। এটা হলো কস্ট অফ ডেট, এটা হলো ওয়েটেজ অফ ডেট, এটা হলো কস্ট অফ ইকুইটি, ওয়েটেজ অফ ইকুইটি। তোমরা এই ফর্মুলাটা কস্ট অফ ক্যাপিটালে ব্যবহার করেছো তোমাদের ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সে। তাহলে কস্ট অফ ডেট আর এটা হলো ওয়েটেজ অফ ডেট, এটা হলো কস্ট অফ ইকুইটি, এটা হলো ওয়েটেজ অফ ইকুইটি। তাহলে কস্ট অফ ডেট মানে ঋণের সুদের হার কত? 5%, আর ট্যাক্স রেট হলো 0.4। তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট এটা, আর ওয়েটেজ। তো যেহেতু এটা আনলিভার্ড ফার্ম, সেহেতু তার কোনো ঋণ নেই, বি 0, আর টোটাল ভ্যালু 6 লাখ। তাহলে এই অংশটার মানে কত হয়ে যাচ্ছে? এই অংশটার ভ্যালু 0। তাহলে এখানে 6 লাখ, শেয়ারের ভ্যালু 6 লাখ, ভ্যালুও 6 লাখ। তাহলে এখন হচ্ছে 1, তাহলে 1 দিয়ে 10.10 কে গুণ দিলে 10%, অর্থাৎ এটার যে কস্ট অফ ইকুইটি আছে এটাই হলো তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত? 10%। আর লিভার ফার্মের ক্ষেত্রে দেখো
লিবার্ট ফার্মের ক্ষেত্রে সে ঋণ ব্যবহার করে কত 5 লাখ টাকা, আর টোটাল ভ্যালু হলো 8 লাখ টাকা। তাহলে ওয়েটেজ হলো এটা 0.625। এখানে তার ইকুইটি হলো 15% বা 0.15, আর শেয়ার হলো 3 লাখ, আর ওভারঅল ভ্যালু হলো 8 লাখ। এটা হলো ওয়েটেজ অফ ইকুইটি। ওয়েটেজ অফ ইকুইটি হলো 0.375। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই 7.5%। অর্থাৎ ওর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে গেছে কত 7.5%। তাহলে আমরা এখানে কি দেখলাম মূলত উদাহরণটাতে আমরা দেখলাম যে আনলিভার্ড ফার্ম সে ঋণ ব্যবহার করে নাই, আর ঋণ ব্যবহার না করাতে তার ফার্মের যে ওভারঅল ভ্যালু আছে সে ওভারঅল ভ্যালুটা বাড়ে নাই, এবং তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও বেশি। আর লিবার্ট ফার্মের ক্ষেত্রে কি হলো, লিবার্ট ফার্ম তার মূল্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তার মূল্য আনলিবার্ড ফার্মের ছিল 5-6 লাখ, আর লিবার্ট ফার্মের মূল্য হয়ে গেছে 8 লাখ। সে 2 লাখ টাকা মূল্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, এবং তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমাতেও সক্ষম হয়েছে। যেখানে আনলিবার্ড ফার্মের ওভারঅল ক্যাপিটাল 10%, আর সেখানে লিবার্ট ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 7.5%। তাহলে এখানে কি মানে ট্যাক্স যখন থাকে, এই ট্যাক্সের বেনিফিট হিসেবে লিবার্ট ফার্ম তার ভ্যালু বাড়াতে সক্ষম হয় এবং তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমাতেও সক্ষম হয়, যদিও তার কস্ট অফ ইকুইটি বেশি থাকে। এখানে দেখো আরেকটা প্রবলেম মডিগ্লিয়ানিয়ান মিলার অ্যাপ্রোচের সাথে সম্পৃক্ত। এই প্রবলেমটা হলো এখানে দেখো ওখানে তো শুধু কর্পোরেট ট্যাক্স ছিল, এখানে শুধু কর্পোরেট ট্যাক্স না, এখানে কর্পোরেট ট্যাক্সের সাথে সাথে অন্যান্য ট্যাক্সও আছে। কর্পোরেট ট্যাক্স আছে, পার্সোনাল ট্যাক্স আছে, ইন্টারেস্ট ট্যাক্স আছে, এবং ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টও আছে 3.5%। এবং আমাদের রিকোয়ারমেন্টস কি বের করতে বলেছে, বিল অফ আনলিভার্ড ফার্ম, গেইন ফ্রম লিভারেজ উইদাউট কনসিডারিং ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট, কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, এবং বিল অফ লিভার্ড ফার্ম। তাহলে এখানে 4টা রিকোয়ারমেন্টস আছে আমার। তাহলে প্রথমে আনলিভার্ড ফার্ম। তা আনলিভার্ড ফার্মের ভ্যালু কিভাবে বের করতে হয় দেখো, ওখানে শুধু কর্পোরেট ট্যাক্স ছিল, এখানে কর্পোরেট ট্যাক্সও আছে প্লাস ডিভিডেন্ড, পার্সোনাল ট্যাক্সও আছে, টিএস হলো পার্সোনাল ট্যাক্স। তাহলে পার্সোনাল ট্যাক্সকে এখানে বিবেচনা করতে হবে কত 15%, তাহলে 1 minus 0.5। আর কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম কত এখানে দেয়া আছে কত 22%। তাহলে আনলিভার্ড ফার্মের ভ্যালু কত 7,53,409। আনলিভার্ড ফার্মের ভ্যালু, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আর গেইন ফ্রম লিভারেজ দেখো, গেইন ফ্রম লিভারেজ 1 minus corporate tax 1 minus personal tax is divided 1 minus interest tax into D। তাহলে কত 1,86,080 টাকা। এটা হলো লিভারেজ, অর্থাৎ লিভার্ড ফার্মটা সে যে ঋণ ব্যবহার করছে এটার জন্য সে গেইন করতেছে 1,86,000 টাকা। পাশাপাশি তার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসও আছে, কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। এটা কিভাবে বের করবো, এটা বের করবো ডেট ইন্টু ফাইন্যান্সিয়াল পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট। এখানে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট কত 3.5%। তাহলে সে ঋণ ব্যবহার করছে কত, ঋণ ব্যবহার করতেছে 5 লাখ। তাহলে 5 লাখের 3.5% কত 17,500 টাকা। অর্থাৎ এই 17,500 টাকা তার সে যে ঋণ ব্যবহার করছে তার জন্য এই কস্টটা তাকে বেয়ার করতে হবে, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট কত 17,500। কিন্তু সে গেইন করছে কত 1,86,000। দেখো 1,86,000 টাকা গেইন করে সে খরচ করছে মাত্র কত 17,500। তাহলে এখানে তার গেইন অনেক বেশি হচ্ছে। এটা হলো নেট গেইন। আমরা যদি এটা থেকে 1,86,080 থেকে যদি আমরা 17,500 বাদ দিই, তাহলে এটা হলো তার নেট গেইন। সে যে লিভারেজ ব্যবহার করেছে, লিভারেজ থেকে তার নেট গেইন, এটা হলো টোটাল গেইন। আর এটা হলো এটা থেকে এটা বাদ দিলে এটা হবে নেট গেইন। এবার আসো ভ্যালু অফ লিভার্ড ফার্ম। লিভার্ড ফার্মের ভ্যালু কিভাবে বের করবো দেখো, ভ্যালু অফ লিভার্ড ফার্ম, ভ্যালু অফ লিভার্ড ফার্ম, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস এই যে দেখো এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হলো গেইন ফ্রম লিভারেজ, আর মাইনাস এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হলো কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। এই যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস এটা কি বিয়োগ। তাহলে ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের সাথে তার ফাইন্যান্সিয়াল লিভারেজের কারণে সে যে গেইন করেছে গেইনটা যোগ, আর ডিস্ট্রেস কস্টটা বিয়োগ। তাহলে বাদ দিলে কত হয় 9,21,981 টাকা। অর্থাৎ লিভার্ড ফার্মের ভ্যালু হয়ে গেছে 9,21,989 টাকা, আর যেখানে আনলিভার্ড ফার্মের ভ্যালু মাত্র 7,53,409 টাকা। তাইলে এটা কিসের জন্য সে অর্জন করেছে, এটা সে অর্জন করেছে তার লিভারেজের কারণে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো তোমরা। এবার আসে আমরা ব্যাখ্যা করি হোয়াট ইজ আরবিট্রেজ। আরবিট্রেজ আরেকটি কনসেপ্ট। আরবিট্রেজ কি, আরবিট্রেজ describes the act of buying a security in one market and simultaneously selling it in another market at a higher price, thereby enabling investors to profit from the temporary difference in cost
পার শেয়ার। বলা হচ্ছে যে আরবিট্রেজ হলো এমন একটি প্রক্রিয়া যেটি একই সাথে এক মার্কেট থেকে বেশি দামের সিকিউরিটি, এক মার্কেটের সিকিউরিটি অন্য মার্কেটে বিক্রয় করা, অর্থাৎ বাইং এবং সেলিং দুইটা পাশাপাশি চলে, সাইমালটেনিয়াসলি চলে। তাহলে সে কি করবে, বেশি মূল্যের যে সিকিউরিটিগুলো সেগুলো বিক্রি করে দিবে, আর কম মূল্যের সিকিউরিটিগুলো সে ক্রয় করবে। অর্থাৎ যেই মার্কেটে সিকিউরিটির মূল্য বেশি সেই মার্কেটের সিকিউরিটি বেশি বিক্রি করে দিবে, আর যেই মার্কেটে সিকিউরিটির মূল্য কম সেখান থেকে সে সিকিউরিটি কিনবে। এই কেনা বেচার ফলে সে যে অর্জনটা করবে সেটা হলো তার গেইন, আরবিট্রেজ থেকে গেইন। আর আরবিট্রেজ হলো এই প্রক্রিয়াটাকে বলা হয় আরবিট্রেজ। অর্থাৎ সে একই সাথে কি করবে, বাইং এবং সেলিং, বাইং করবে ওয়ান মার্কেট থেকে আর সেলিং করবে অ্যানাদার মার্কেটে। তো এই প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলবে? Arbitrage is the process of exploiting difference in the price of an asset by simultaneously buying and selling it. In the process of arbitrage pockets a risk-free return. এই আরবিট্রেজ প্রক্রিয়ার মাধ্যমে ইনভেস্টর কি করে, রিস্ক ফ্রি রিটার্ন অর্জন করে। এবং বলা হচ্ছে ডিফারেন্সেস ইন প্রাইস ইউজুয়ালি অকার্স বিকজ অফ ইমপারফেক্ট ডিসেমিনেশন অফ ইনফরমেশন। বলা হচ্ছে যে ইনফরমেশনের ইমপারফেক্ট ডিসেমিনেশনের জন্য, অর্থাৎ ইমপারফেক্ট ইনফরমেশনের জন্য, অর্থাৎ ইনফরমেশন সঠিকভাবে বন্টনের কারণে, বন্টন না হওয়ার কারণে এই আরবিট্রেজ প্রক্রিয়াটা চলতে থাকে। এবং কতক্ষণ পর্যন্ত আরবিট্রেজ প্রক্রিয়াটা চলবে? যতক্ষণ পর্যন্ত দুই মার্কেটে, এখানে দুইটা মার্কেটের কথা বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত দুইটা মার্কেটের শেয়ারের মূল্য সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে আরবিট্রেজ প্রক্রিয়া একটা কোম্পানির, বেশি দামের কোম্পানির শেয়ার বিক্রয় করে দিবে, কম মূল্যের শেয়ার ক্রয় করবে দুইটা মার্কেটে। তো এই প্রক্রিয়াটার মাধ্যমে সে কি করবে, সে গেইন করবে, এবং এই গেইনটা হলো রিস্ক ফ্রি গেইন। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? এটা চলবে যতক্ষণ পর্যন্ত দুইটা মার্কেটের শেয়ারের সিকিউরিটির মূল্য যতক্ষণ সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলমান থাকবে। চলো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে আরবিট্রেজ প্রক্রিয়াটা ব্যাখ্যা করি। এখানে দুইটা ফার্ম, ফার্ম এ এবং ফার্ম বি। দেখো এখানে ফার্ম এ এর ক্ষেত্রে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ফার্ম এ এর হলো 5 লাখ, ফার্ম বি এর হলো 3 লাখ। ডেট ক্যাপিটাল এতে নাই, বি তে 2 লাখ। তাহলে দুইটারই টোটাল ক্যাপিটাল হলো 5 লাখ 5 লাখ। দেখো ফার্ম এ কি করে না, ঋণ ব্যবহার করে না, আর ফার্ম বি ঋণ ব্যবহার করে। ইবিআইটি দুইটারই 50,000। ইন্টারেস্ট অন ডেট, এতে ইন্টারেস্ট নেই, বিতে ইন্টারেস্ট 10,000 টাকা, যেহেতু সে 2 লাখ টাকা ঋণ ব্যবহার করে। তারপরে মার্কেট ভ্যালু অফ ডেট, এতে নাই, বি এর মার্কেট ভ্যালু অফ ডেট কত, 2 লাখ টাকা। আর্নিং অফ ইকুইটি, যেহেতু এখানে তার কোনো ঋণ নেই তাহলে ঋণের সুদও নেই, তাহলে পুরোটাই হলো আর্নিং অন ইকুইটি। আর এখানে যেহেতু সে ঋণ ব্যবহার করে 10,000 টাকা ঋণের সুদ দিতে হয়, তাহলে 50,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে দিলে 40,000 টাকা তার আর্নিং অন ইকুইটি। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, সে ঋণ ব্যবহার করে না, তার ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট হলো 10%। আর বি ফার্ম ঋণ ব্যবহার করে, যেহেতু সে ঋণ ব্যবহার করে তার ঝুঁকি বেশি, তার ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট হলো 12%। দেখো মার্কেট ভ্যালু অফ ইকুইটি, তাহলে এ ফার্মের মার্কেট ভ্যালু হলো 5 লাখ, আর বি ফার্মের মার্কেট ভ্যালু হলো 3,33,333 টাকা টোটাল ভ্যালু। তাহলে ইকুইটির ভ্যালু প্লাস ঋণের মূল্য, এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাই টোটাল ভ্যালু অফ ফার্ম। তাহলে এ ফার্ম যেহেতু ঋণ ব্যবহার করে না, তার টোটাল ভ্যালু 5 লাখ, আর বি ফার্ম ঋণ ব্যবহার করে, তার ইকুইটির মূল্য হলো 3,33,000 আর ঋণের মূল্য হলো 2 লাখ। এই দুইটা যোগ করলে হলো 5,33,333 টাকা। অর্থাৎ টোটাল ভ্যালুর ক্ষেত্রে বি ফার্মের মূল্য বেশি। কত বেশি? 33,333 টাকা। কেন? ঋণ ব্যবহার করার কারণে তার ফার্মের মূল্য বেড়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখো ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানে ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, তার যেহেতু ঋণ নেই তার ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল 10%। আর যেহেতু সে ঋণ ব্যবহার করেছে তার ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কমে গেছে কত, 9.37%। অর্থাৎ তার ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কমে গেছে এবং ফার্মের মূল্যও বেড়ে গেছে 5,33,000 টাকা। তাহলে আরবিট্রেজ প্রক্রিয়া কি? এখানে দুইটা ফার্মের মূল্য কিন্তু সমান না, বি ফার্মের মূল্য বেশি, এ ফার্মের মূল্য কম। তাহলে এই দুইটার ফার্মের মধ্যে আরবিট্রেজ প্রক্রিয়া সম্পন্ন হবে। হ্যাঁ, মডিগ্লিয়ানি এন্ড মিলারের মতে এখানে আরবিট্রেজ প্রক্রিয়াটা কিভাবে হবে দেখো। বলা হচ্ছে যে এক্স একজন ইনভেস্টর, এক্স হলো একজন বিনিয়োগকারী। সে কোন কোম্পানির বিনিয়োগকারী? সে বি কোম্পানিতে তার শেয়ার আছে 1%। কত পার্সেন্ট? 1% শেয়ারের মালিক। মিস্টার এক্স, an equity shareholder, has 1% equity of firm B. He will do the following. 1% শেয়ারের মালিক সে। এই 1% শেয়ারের মালিক, যেহেতু এটার মূল্য বেশি, সে কি করবে, বি ফার্মের মূল্য, বি ফার্মের শেয়ার সে বিক্রি করে দিবে। বি ফার্মের শেয়ার বিক্রি করে দিয়ে সে এ ফার্মের শেয়ার কিনবে। এ ফার্মের শেয়ার কিনে সে এখান থেকে গেইন করার চেষ্টা করবে। কিভাবে দেখো, যে at first he will sell his equity of firm B. সে বি ফার্মের কত পার্সেন্ট শেয়ারের মালিক? 1%। তাহলে 1% শেয়ারের মূল্য কত? দেখো এখানে 100% শেয়ারের দাম হলো
3,33,333 টাকা। তাহলে 1%-এর দাম কত? পার্সেন্টের দাম হলো 3,333 টাকা। সে যদি 1% ইকুইটি বিক্রি করে দেয় তাহলে সে পাবে 3,333 টাকা। তাহলে এই 3,333 টাকা সে পাবে ইকুইটি থেকে। আর এই ফার্মটা ঋণ ব্যবহার করে কত? 2 লাখ। যেহেতু ফার্মটা ঋণ ব্যবহার করে 2 লাখ, সে কি করবে? বাজার থেকে ব্যক্তিগত ঋণ নিবে। দেখো এ ফার্ম কিন্তু ঋণ ব্যবহার করে না, কিন্তু এ ফার্ম ঋণ ব্যবহার না করলেও বি এক্স যেহেতু বি ফার্ম থেকে এ ফার্মে আসতেছে, এক্স কি করবে? ব্যক্তিগতভাবে ঋণ নিবে। প্রতিষ্ঠান ঋণ ব্যবহার করে না, কিন্তু এক্স ব্যক্তিগতভাবে ঋণ নিবে। কত পার্সেন্ট ঋণ নিতে পারবে? 1%। তাহলে এই 2 লাখ টাকার 1% কত? 2 লাখ টাকার 1% হলো 2,000 টাকা। 2 লাখ টাকার 1% ঋণ 2,000 টাকা। তাহলে সে শেয়ার বিক্রি করে পাইলো 3,333 টাকা, আর ঋণ হিসাবে পাইলো সে 2,000 টাকা। তাহলে তার কাছে ইনভেস্ট করার জন্য অ্যাভেলেবল টাকা কত? 5,00,000, 2,000 এবং 3,333, কত? 5,333 টাকা তার হাতে আছে। এই 2,000 টাকার জন্য সে সুদ দিবে কত? 5%। এবার কি করে সে? দেখো, সে এই 5,333 টাকা আইনা সে কি করবে? এই এ ফার্মে বিনিয়োগ করবে। এ ফার্মের টোটাল শেয়ার কত? 5 লাখ। তো 5 লাখ টাকার মধ্যে সে যদি 5,333 টাকা বিনিয়োগ করে, তাহলে সে কত পার্সেন্ট শেয়ারের মালিক হবে? তাহলে সে শেয়ারের মালিক হবে এখানে 1.007% শেয়ারের মালিক হবে। অর্থাৎ দেখো তার মালিকানা কিন্তু বেড়ে যাচ্ছে। এই ফার্মে ছিল 1%-এর মালিক, এই পার্সেন্ট এসে সে হয়ে গেছে 1.007%-এর মালিক। তো যেহেতু সে এখানে 1.007%-এর মালিক হয়ে গেছে, তাহলে সে এই যে ইকুইটি আছে, ইকুইটি থেকে যে আর্নিংস আছে, এই আর্নিংসেরও তো এই 1.007% প্রফিট সে পাবে। তাহলে 1.007% প্রফিট কত হয় তার? বলা হচ্ছে যে 1.007% প্রফিট হচ্ছে তার 533 টাকা। এখানে দেখো সে এখানে 50,000-এর 1.007% প্রফিট হচ্ছে 533 টাকা। সে 533 টাকা প্রফিট পাচ্ছে। তো 533 টাকা যদি সে প্রফিট পায়, তাহলে সে যে ওখানে 2,000 টাকা ঋণ নিছিল, এই 2,000 টাকা ঋণ নেওয়ার কারণে 5% সুদ দিবে সে। 2,000 টাকার 5% সুদ আসে কত? 100 টাকা। তাহলে 533 টাকা থেকে সে যদি 100 টাকা সুদ দিয়ে দেয়, তাহলে তার নেট ইনকাম কত? তার নেট ইনকাম হলো 433 টাকা। তার নেট ইনকাম হলো 433 টাকা। তাহলে তার নেট ইনকাম যদি 433 টাকা হয়, তাহলে এখানে দেখো তার এখানে নেট ইনকাম তার হচ্ছে 433 টাকা। তাহলে 433 টাকা সে এ ফার্ম থেকে সে প্রফিট করতে পারে। সে যদি বি ফার্মে থাকতো তাহলে তার প্রফিট কত হতো? দেখো, সে বি ফার্মে 1% শেয়ারের মালিক ছিল। যদি 1% শেয়ারের মালিক থাকে, 1% শেয়ার থেকে সে কত টাকা ইনকাম করতো? তাহলে 40,000 টাকার, এখানে আর্নিংস অন ইকুইটি হলো 40,000। তাহলে 40,000-এর 1% কত? 400 টাকা। সে যদি বি ফার্মে থাকতো তাহলে সে 400 টাকা উপার্জন করতে পারতো। তাহলে সে বি ফার্ম থেকে এ ফার্মে আসার কারণে সে উপার্জন করতে পারছে কত? 433 টাকা। তাহলে তার বেশি উপার্জন হইল কত? তার বেশি উপার্জন হলো 33 টাকা। সে 33 টাকা বেশি উপার্জন করতে পেরেছে। এই 33 টাকা বেশি উপার্জন করছে যে কোন প্রক্রিয়াতে করেছে? যে প্রক্রিয়াটাতে সে 33 টাকা উপার্জন বেশি করেছে, সেই প্রক্রিয়াটার নামই হলো আরবিট্রেজ প্রসেস। এখানে সে কি করেছে? যে বেশি মূল্যের ফার্মের শেয়ার সে বিক্রয় করে কম মূল্যের ফার্মের শেয়ার ক্রয় করেছে, আর কম মূল্যের ফার্মের শেয়ার ক্রয় করে সে তার ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি বলা হয়? আরবিট্রেজ প্রসেস। তাহলে আরবিট্রেজের মাধ্যমে কি হয়? আরবিট্রেজের মাধ্যমে বেশি দামের কোম্পানিগুলোর, বেশি মূল্যের যে কোম্পানি, সেই কোম্পানির শেয়ার বিক্রি করে কম মূল্যের কোম্পানির শেয়ার ক্রয় করে ইনভেস্টররা কি হয়? বেনিফিটেড হয়। এখানে কোনো রিস্ক নেই। এই বেনিফিটেড হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় আরবিট্রেজ প্রসেস। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই প্রক্রিয়াটা কতক্ষণ চলবে, তাহলে এই প্রক্রিয়াটা চলবে যতক্ষণ না এই দুইটা ফার্মের মূল্য সমান হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আশা করি এখানে আরবিট্রেজ প্রক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব মেরটন মিলার্স ইকুইলিব্রিয়াম। আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে অলরেডি আমরা একটা প্রবলেম সলভ করেছি। তোমরা সেখানে দেখেছো যে এখানে আমরা কর্পোরেট ট্যাক্স এবং ট্যাক্স সেভিং, পার্সোনাল ট্যাক্স, এগুলোকে আমরা বিবেচনা করেছি। তো এখানে মেরটন মিলার্স ইকুইলিব্রিয়ামে দেখো নতুন কি ইনফরমেশন আছে। মিলার মডেল অফ ক্যাপিটাল স্ট্রাকচার ডিড নট ইনকর্পোরেট দ্য পার্সোনাল ট্যাক্স। অর্থাৎ মিলার মডেল প্রথম এসে যখন ট্যাক্স ইন্ট্রোডিউস করেছে, সেখানে সে পার্সোনাল ট্যাক্সকে ইনকর্পোরেট করেনি। ইনক্লুডেড উইথ অনলি কর্পোরেট ট্যাক্স, সে শুধুমাত্র কর্পোরেট ট্যাক্সকে ইনক্লুড করেছিল। মেরটন
H. Miller suggested a model discussing the impact of leverage on firms' value of incorporating both personal and corporate tax in 1976. 1976 সালে তারা কি করেছে, পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স দুটিকেই ইনভলভ করেছে। If the personal tax is included, the assumptions are likely to be the same as MM model. বলা হচ্ছে যে পার্সোনাল ট্যাক্সকে যেহেতু ইনক্লুড করা হয়েছে আর পার্সোনাল ট্যাক্সকে ইনক্লুড করলে এটা MM মডেলের অনুরূপ হয়ে যাবে। কিভাবে দেখো, এখানে এই ফর্মুলাগুলো তো আমরা দেখেছি পূর্ববর্তী স্লাইডগুলোতে। তো দেখো, ইফ উই অ্যাভয়েড অল ট্যাক্সেস, যদি আমরা এখানে সবগুলো ট্যাক্স অ্যাভয়েড করি, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে এই মডেলটা একেবারে আমরা যে MM মডেলের যে উইদাউট ট্যাক্স মডেল, সেই মডেলটার মতো হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে, দেখো, TC is equal to TS is equal to TD equal to 0, then condition of bracket is 0. আর condition of bracket যদি 0 হয়, the equation becomes the main MM theory, অর্থাৎ মূল MM মডেলের মতো হয়ে যাচ্ছে। But here MM theory consider tax, but the earlier MM theory does not consider tax. Earlier এখানে ট্যাক্স ব্যবহার করলেও প্রথমে MM ট্যাক্স বিবেচনা করেনি। If personal tax is avoided, যদি পার্সোনাল ট্যাক্স অ্যাভয়েড করা হয়, অর্থাৎ TS অর্থাৎ পার্সোনাল ট্যাক্স প্লাস ডিবেঞ্চার ট্যাক্স যদি 0 হয়, তাহলে দেখো, the bracket is reduced and it becomes 1 minus TC is equal to TC, and now this equation MM model including corporate tax. If the effective personal equity share and the rate of return debenture are equal, that is TS is equal to TD, then 1 minus TS and 1 minus TD are eliminated. If 1 minus TS and 1 minus TS, 1 minus TD, the condition of bracket is then 0. অর্থাৎ বলা হচ্ছে যে এখানে এই যে মূল কথা হলো যে এখানে আমরা ট্যাক্সগুলি যদি এখানে 0 করে দিই, অর্থাৎ ট্যাক্সগুলো যদি এলিমিনেট করা হয়, তাহলে লিবার্ড ফার্ম এবং আনলিবার্ড ফার্মের ভ্যালু সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই হলো মেরটন এন্ড মিলার্স মডেলের মূল কথা। এখানে যে ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে, ইকুইলিব্রিয়াম এখানে মানেই হলো যে এখানে যদি ট্যাক্সগুলোকে যদি আমরা 0 হিসেবে বিবেচনা করি, তাহলে লিবার্ড ফার্ম এবং আনলিবার্ড ফার্মের ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য থাকে না, অর্থাৎ দুইটার মধ্যে একটা সমতা বিরাজ করে। এটি হলো মেরটন মিলার্স ইকুইলিব্রিয়াম। এবার আসে আমরা দেখব পিকিং অর্ডার থিওরি। তো পিকিং অর্ডার থিওরি এটা হলো আরেকটি মডেল। বলা হচ্ছে এগুলো হলো নতুন মডেল। তো এগুলোর মূল বিষয় কি, এখানে দেখো এই চিত্রটার মাধ্যমে দেখা যাচ্ছে ইন্টারনাল ফাইন্যান্সিং, এক্সটার্নাল ফাইন্যান্সিং এন্ড এক্সটার্নাল ফাইন্যান্সিং ইকুইটি। এখানে দেখো কি আছে, যে পিকিং অর্ডার থিওরি ওয়াজ ফার্স্ট সাজেস্টেড বাই ডোনাল্ডসন ইন 1961 and it was modified by Stewart, C. Myers and Nicholas Maslov in 1984. অর্থাৎ এই মডেলটা ইন্ট্রোডিউস হয়েছে 1961 সালে, কিন্তু এটা জনপ্রিয়তা পেয়েছে 1984 সালে। In this theory, finance comes from 3 sources. এই থিওরি অনুযায়ী 3টা সোর্স থেকে ফাইন্যান্স করা হয়। একটা হলো ইন্টারনাল ফান্ড, আরেকটা হলো ডেট, আরেকটা হলো নিউ ইকুইটি। ইন্টারনাল ফান্ড কি? ইন্টারনাল ফান্ড হলো রিটেইন আর্নিংস, আর ডেট তো তোমরা বুঝোই, ঋণ মূলধন, আর নিউ ইকুইটি হলো নতুন ইকুইটি শেয়ার ইস্যু করা। তো এই 3টা অপশনের মধ্যে কোম্পানি কি করে, কোম্পানির প্রথম পছন্দ কোনটা? বলা হচ্ছে যে কোম্পানিজ প্রায়োরিটাইজ দেয়ার সোর্স অফ ফাইন্যান্সিং ফার্স্ট প্রেফার্ড ইন্টারনাল ফাইন্যান্সিং। কোম্পানিগুলো ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ইন্টারনাল ফাইন্যান্সিং কে সর্বপ্রথম ওরা পছন্দ করে। এই 3টা সোর্সের মধ্যে দেখো, এই 3টা সোর্সের মধ্যে ওরা সর্বপ্রথম যে সোর্সটাকে প্রেফার করে সেটা হলো ইন্টারনাল ফাইন্যান্সিং। ইন্টারনাল ফাইন্যান্সিং কি? ইন্টারনাল ফাইন্যান্সিং হলো রিটেইন আর্নিংস, অর্থাৎ রিটেইন আর্নিংস দ্বারা কোম্পানি তার ইনভেস্টমেন্ট অপরচুনিটি গ্রহণ করার চেষ্টা করে। ইন্টারনাল ফাইন্যান্সিং যখন সাফিসিয়েন্ট না হয়, তখন সে কি করে? ঋণ মূলধন সংগ্রহ করে। ঋণ মূলধন দিয়েও যখন সে কভার করতে না পারে, তখন সে শুধুমাত্র নিউ ইকুইটি ইস্যু করে, অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করে। হ্যাঁ, তাহলে এখানে প্রত্যেকটা সোর্স কিন্তু আলাদা আলাদা ইনফরমেশন শেয়ার হোল্ডারদেরকে প্রদান করে। যেমন কোম্পানি যখন ঋণ মূলধন বেশি ব্যবহার করে, ঋণ মূলধন যখন সে ব্যবহার করে, তখন বাজারে শেয়ার হোল্ডাররা বা ইনভেস্টররা মনে করে যে কোম্পানি ঋণ মূলধন ব্যবহার করে, অর্থাৎ লিভারেজ থেকে অ্যাডভান্টেজ নেওয়ার সামর্থ্য তার আছে, অর্থাৎ লিভারেজের অর্থাৎ ঋণ মূলধনে ঋণ পরিশোধ করার সামর্থ্য, অর্থাৎ ঝুঁকি বহন করার মতো তার সামর্থ্য আছে, এই জন্য সে ঋণ মূলধন ব্যবহার করে। আর যখন কোম্পানি ঋণ মূলধন ব্যবহার করতে পারে না, ঋণ মূলধন ব্যবহার করার সামর্থ্য তার থাকে না, তখন সে নতুন শেয়ার ইস্যু করতে চায়। আর নতুন শেয়ার যখন ইস্যু করে, তখন বাজারে যে পুরনো শেয়ার আছে, পুরনো শেয়ারের দাম কমে যায়। আর এখানে সিগন্যাল দেয় যে কোম্পানির বর্তমান বাজারে যে শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলো ওভার ভ্যালু, অর্থাৎ শেয়ারগুলোর অতি মূল্যায়িত হয়ে আছে। এই জন্য কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে বাজারে শেয়ারের মূল্য কমাইতে সাহায্য করে।
অর্থাৎ ওভার ভ্যালুয়েশনটা আর থাকে না। তো এটা আসলে কাম্য না। তাহলে এখানে পেকিং অর্ডার থিওরিতে এখানে 3টা সোর্স থেকে কোম্পানি অর্থ সংগ্রহ করে, আর এখানে কোন সোর্সটা কোম্পানি কখন পছন্দ করে এই বিষয়গুলি মূলত এই অর্ডার থিওরিতে আলোচনা করা হয়েছে। তো আমাদের সময় স্বল্পতার কারণে এই বিষয়গুলো ডিটেইলস আমরা আলোচনা করতে পারছি না। হ্যাঁ, তো তোমরা এগুলো ভালো করে পড়লে তোমরা এগুলো বুঝবে। এখন আমরা দেখব ট্রেড অফ মডেল। তো ট্রেড অফ মডেলও দেখো এখানে ট্রেড অফ মডেল আরেকটি মডেল। এই মডেলটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, খুবই সংক্ষিপ্তভাবে। The trade-off model theory is idea that company chose how much debt finance and how much equity finance to use by balance the cost and benefits. অর্থাৎ ট্রেড অফ মডেলে কোম্পানি কস্ট এন্ড বেনিফিট হিসাবে চিন্তা করে। তোমরা যদি এই চিত্রটা দেখো একটু ভালো করে, যে এদিকে ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, আর হরাইজন্টাল অ্যাক্সিস হলো ডেট টোটাল অ্যাসেটের রেশিও। তো দেখো এখানে এই যে পুরো যে চিত্রটা, এই যে প্রথম এই যে গ্রাফটা, এই গ্রাফটা প্রথমের দিকে কি বাড়ছে, তারপরে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এই গ্রাফটা বাড়ে, তারপরে আবার কি হয় ডিক্লাইনিং স্টেজে চলে যায়, অর্থাৎ ভ্যালু অফ লিভার্ড ফার্ম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালু অফ লিভার্ড ফার্মের ভ্যালু দেখো, এটা হলো আনলিভার্ড ফার্মের ভ্যালু। এই যে হরাইজন্টালি যেটা যাচ্ছে সেটা হলো আনলিভার্ড ফার্মের ভ্যালু। আনলিভার্ড ফার্মের ভ্যালু দেখো বাড়ে না, কিন্তু লিভার্ড ফার্মের ভ্যালু ক্রমান্বয়ে বাড়ছে। তো লিভার্ড ফার্মের এই যে ভ্যালু বেড়ে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত গিয়ে তার ভ্যালু আর বাড়ে না, তারপরে আবার সে কি করে শুরু করে, তার ভ্যালু কমতে শুরু করে। হ্যাঁ, তারপরে কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস মানে হলো কোম্পানির যে ঋণ মূলধন ব্যবহার করে, ঋণ মূলধন ব্যবহার করার কারণে তার যে ঝুঁকির সৃষ্টি হয়, সেই ঝুঁকিগুলো তার পূরণ করার ক্ষেত্রে তার মধ্যে যে ডিস্ট্রেস সৃষ্টি হয়, তার মধ্যে যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, এই যে অস্বস্তিকর অবস্থাটা হলো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। তাহলে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, সে যত বেশি ঋণ মূলধন ব্যবহার করবে তার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কষ্ট তত বেড়ে যাবে। তাহলে দেখো এখানে ঋণ মূলধন ব্যবহার করার সাথে সাথে তার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট কি করছে, বেড়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে এই বিন্দুটাতে দেখো তার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট এখানে এখানে হচ্ছে এই বিন্দুটাতে তার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট কম, এবং তার ফার্মের ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি হলো এই জায়গাটাতে। হ্যাঁ, আর এই জায়গাটাতেও দেখো ফার্মের ভ্যালু বেশি, কিন্তু এই জায়গাটাতে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট অনেক বেশি। তাহলে কোম্পানি কি করবে, এতটুকু পর্যন্ত ঋণ ব্যবহার না করে সে এই বিন্দুতে ঋণ ব্যবহার করবে। হ্যাঁ, এখানে তো ফার্মের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হয় ফার্মের, এবং এখন পর্যন্ত যদি সে ঋণ ব্যবহার করে তাহলে ফার্মের ভ্যালু হবে ম্যাক্সিমাম, আর তার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট হবে এই পর্যন্ত। দেখো এরপরে যদি সে ঋণ ব্যবহার করে তাহলে তার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, তার কস্ট বেড়ে যাচ্ছে কিন্তু ফার্মের ভ্যালু কমে যাচ্ছে। তাহলে এই থিওরি থেকে আসলে আলটিমেটলি কি বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে ফার্ম একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত লিভারেজ ব্যবহার করে তার মূল্য বাড়াতে পারে। তারপরেও যদি সে ঋণ মূলধন ব্যবহার করতে থাকে তাহলে তার মূল্য বাড়ে না, বরং তার মূল্য আরো কমা শুরু করে। এই যে দুইটার মধ্যে কতটুকু পরিমাণ ঋণ ব্যবহার করবে আর কতটুকু পর্যন্ত ইকুইটি ব্যবহার করবে, এর মাঝে কোম্পানিকে ট্রেড অফ করতে হয়। এই মডেলটি হলো ট্রেড অফ মডেল, অর্থাৎ কোম্পানিটি কি পরিমাণ ঋণ মূলধন ব্যবহার করবে আর কি পরিমাণ ইকুইটি মূলধন ব্যবহার করবে তার একটি মাত্রা নির্দেশ করে এই ট্রেড অফ মডেল। আমরা সংক্ষেপে এই ট্রেড অফ মডেল সম্পর্কে একটু আলোচনা করলাম, একটু আলোকপাত করলাম। তোমরা আরো ডিটেলস বই থেকে পড়বে। তবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই ট্রেড অফ মডেল নিয়ে আর ডিটেলস আলোচনা করতে পারছি না। আশা করি তোমরা ক্যাপিটাল স্ট্রাকচারের যে বিভিন্ন মডেলগুলো আছে এই বিভিন্ন মডেলগুলো সম্পর্কে তোমরা একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত বাট তো এই যে আমরা আজকে আলোচনা করলাম এমএম মডেল ডিটেলস, এমএম মডেল নিয়ে আলোচনা করলাম, এমএম মডেল উইথ ট্যাক্স, উইদাউট ট্যাক্স, তারপর ম্যাটন মিলার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তারপরে পার্সোনাল ট্যাক্স, তারপরে ডিভিডেন্ড ট্যাক্স, তারপরে ডেট ডিবেঞ্চারের উপর ট্যাক্স, তারপরে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তারপরে সর্বশেষ পিকিং অর্ডার থিওরি, তারপরে ট্রেড অফ মডেল আমরা আলোচনা করেছি। আশা করি এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।